গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভারতের সংবিধান একটি প্র্যাকটিস ক্লাস। তো এমসিকিউ প্র্যাকটিস হবে। তো আজকের ক্লাসে টোটাল ক্লাস আমরা ভারতের সংবিধান থেকেই পড়াবো। প্রত্যেকে যেটা কানেক্ট হয়েছ, আমাদের যে ক্লাস রুটিন আছে প্রত্যেকে দেখে রাখো। এপ্রিল মাসের ক্লাস রুটিন আমার ক্লাস সকাল 7:30 থেকে পাবে দ্য ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস রুটিন দেওয়া রইল, এখানে দেখে নাও। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি কোথায়? TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে যাবে, দেন TWS একাডেমি সার্চ করলেই পেয়ে যাবে। এবং সেখানে আমরা যে কোর্সগুলো করাচ্ছি, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যেটা শুরু হয়েছে গত সপ্তাহে 5.0, নতুন স্টুডেন্টদের জন্য কম্বাইন্ড ফাউন্ডেশন সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচে তুমি নিতে পারছো। ঠিক আছে, ব্যাচটি ওইভাবে ডিজাইন করা আছে, তো সমস্ত পরীক্ষার জন্য এটা অ্যাপ্লিকেবল। পাশাপাশি NM/GNM এর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ ছিল, এবং তারপর আমরা 10 তারিখ থেকে শুরু করেছি ক্র্যাশ কোর্স। যেহেতু NM/GNM এখানে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 29শে জুন, মাত্র 2.5 মাস সময় আমরা এটা দ্রুত শেষ করব। SSCর জন্য ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ, GD/MTS পরীক্ষার্থীদের জন্য, রেলের জন্য শুধু ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। এছাড়াও শুধু রেলের জন্য একটা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে আমাদের গত সপ্তাহে, এবং নেক্সট উইক থেকে আমাদের শুরু হচ্ছে WBBKP প্র্যাকটিস ব্যাচ। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যাপ ভিজিট করো, এখানে যে প্রাইসগুলো আছে এর থেকেও কম প্রাইসে তুমি পেতে পারো ব্যাচগুলি। ঠিক আছে, যার যেটা প্রয়োজন অবশ্যই ভিজিট করতে পারো। তো আজকে আমরা ভারতীয় সংবিধান থেকে কিছু MCQ প্র্যাকটিস করব। তো ভারতের সংবিধান থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে সমস্ত পরীক্ষায়। তুমি রেলের পরীক্ষা বলো বা SSCর যে কোনো পরীক্ষা, MTS, তারপর GD, CHSL, CGL বা সব পরীক্ষায়, আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষা, পুলিশের পরীক্ষা, PSCর পরীক্ষা বলো, সব পরীক্ষায় সংবিধান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, প্রশ্ন হয়তো খুব বেশি মাত্রায় আসে না, হয়তো 2টি, 3টি, 4টি, 5টি এরকম কিন্তু থাকতে পারে। যদি WBCS বলো সেখানে কিন্তু অনেক আসে, কারণ ওখানে 25 থাকে ইকোনমিক্স এবং পলিটির উপরে, সেটা কিন্তু আলাদা, মানে বেশি কোশ্চেন থাকে। নর্মালি আমরা যে কোনো পরীক্ষায় 2-3টে কোশ্চেন মিনিমাম এই কনস্টিটিউশন থেকে থাকে। তো কম্পিটিটিভ এক্সামে 2-3 নাম্বার মানে কিন্তু বিশাল ব্যাপার। আমরা জানি 0.33, 0.6 এক নাম্বারের জন্য অনেকে চাকরি পায় না। তো তো সেই 1 নাম্বার মানে কিন্তু ভীষণ ব্যাপার। ঠিক আছে, তো আমরা আজকে কনস্টিটিউশন থেকে ক্লাস করাবো। তোমরা প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখবে কত স্কোর করতে পারছো, অর্থাৎ কনস্টিটিউশন থেকে তোমাদের ধারণা কতটুকু আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের কনস্টিটিউশন থেকে বা সংবিধান থেকে প্রস্তুতি নিতে হবে। তো আমরা এই যে ব্যাচগুলো করাচ্ছি, বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ তুমি যদি করো, এখানে কনস্টিটিউশন মূলত আমিই পড়াই বর্তমানে, এই ব্যাচে পড়াচ্ছি। SSCর ব্যাচে আছে, তো রেলের ব্যাচেও আছে। সেখানে আমরা প্রায় 26টি ক্লাস নিই, 26-27 অ্যাপ্রক্সিমেট ক্লাস নিয়ে থাকি শুধু সংবিধানের উপরে। যাই হোক, তো আমরা আজকের আলোচনা শুরু করছি। এখানে কোশ্চেন নাম্বার 1, সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? লেখো অর্থাৎ রিট বা লেখো। আমরা জানি যে মৌলিক অধিকার যদি খর্ব হয়, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আমরা মামলা করতে পারি। সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 এর উপরে এবং হাইকোর্টে 226 নম্বর ধারার উপরে আমরা মৌলিক অধিকার খর্ব হলে যেতে পারি। ওকে, তো এবার সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা 5টি রিট জারি করে সেটাকে বিচার করে, এবং সেখানে যদি দেখা যায় কোনো ব্যক্তি কোনো পদ দাবি করছে, এই পদে আছে, সেটা যদি অন্যায্য হয়, তাহলে যে রিট বা লেখটি জারি করতে পারে তার নামটা কি? পরমাদেশ, ম্যান্ডামাস, কুই ওয়ারেন্ট, অধিকার পিছু উৎপ্রেষণ, সার্টিওরি প্রহিবিশন, প্রতিষেধ। তো এখানে উত্তর হবে অধিকার পৃচ্ছা। নামটা দেখে বুঝতে পারছো, অধিকার পৃচ্ছা অর্থাৎ কোন অধিকারে, কুই ওয়ারান্ট কোন অধিকারে সেইটা দাবি করছে সেটা বিবেচনা করা হয়। যদি তার সঠিক হয় তাহলে সেই পদ ফিরে পাবে, আর যদি সঠিক না হয় সেই পদ ফিরে পাবে না। তো টোটাল 5টি রিট বা লেখো জারি হতে পারে। প্রথমটা হচ্ছে হেবিয়াস কর্পাস,
অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় সশরীরে হাজির করতে হয় কোর্টে, এটা একটা আছে, এবং বাদ বাকি এই 4টি আছে। পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি, রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি আছে, তো এই নীতির মূল লক্ষ্যটা কি? রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি বা নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। এই নির্দেশাত্মক নীতি থেকে যে প্রশ্নগুলো আসে, ডিপিএসপি কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এটা কিন্তু মনে রাখবে, আয়ারল্যান্ড থেকে ধারণা নেওয়া হয়েছে। আচ্ছা, এটা যদি বলো যে এটা কোন আর্টিকেলে আছে, ডিপিএসপি কনসেপ্ট আছে আর্টিকেল 36 to 51, এবং এটা যদি বলো কোন পার্টে আছে স্যার, পার্ট নাম্বার 4 এ আছে, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এটা রাখা হয়েছে কেন? রাষ্ট্রের এই যে নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতি রাখা হয়েছে, অপশনে বলা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা ভারতে, শুধুমাত্র সামাজিক গণতন্ত্র, নাকি অপশন সি বলছে অর্থনৈতিক এবং সামাজিক উভয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অপশন ডি কোনোটি নয়। এখানে উত্তর কি করবে? অপশন সি যারা করছো একদমই সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সামাজিক এবং অর্থনৈতিক দুই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করাই কিন্তু এই নির্দেশাত্মক নীতির মূল লক্ষ্য। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, মহাবিচার পদ্ধতি, যেটাকে বলা হয় ইমপিচমেন্ট, এটা বলতে বোঝায় যে পদ্ধতিকে, সেটা হলো কি? রাজ্যপালকে অপসারণ করা হয়, প্রধানমন্ত্রীকে অপসারণ করা, মুখ্যমন্ত্রীকে অপসারণ করা হয়, নাকি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়? কোশ্চেন নাম্বার 3, রাইট অ্যান্সার কি হবে? তো এখানে প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট, এই যে শব্দটি একমাত্র আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। রাষ্ট্রপতি অপসারণ, অপশন ডি যারা করছে একদমই সঠিক আছে। এটা ইমপিচমেন্ট নাম্বার আর্টিকেল 61 আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতি বা ইমপিচমেন্ট করার পদ্ধতি। ইমপিচমেন্ট বলতে এটাই বোঝায়। ইমপিচমেন্ট কথাটি মূলত রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আচ্ছা, পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হওয়ার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরি অবস্থা জারি থাকে? কত মাস ন্যাশনাল এমার্জেন্সি জারি থাকবে যদি পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হয়ে যায়? যে সারা ভারতে যদি কোনো রকম পরিস্থিতি সেরকম হয়ে যায় যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে, তাহলে সেটা কত দিনের জন্য থাকে বা কত মাসের জন্য থাকে? 1 মাস, 3 মাস, 2 মাস, 6 মাস? তো ন্যাশনাল এমার্জেন্সি এটি কত নম্বর ধারায় বলা হয়েছে? আর্টিকেল 352, 352 নম্বর ধারার অধীনে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে রাষ্ট্রপতি, যদিও পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হবে তারপর। ঠিক আছে, তো এই ন্যাশনাল এমার্জেন্সি কতদিন থাকতে পারে? উত্তর হবে 6 মাস। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, 6 মাস থাকতে পারে। প্রত্যেকে খেয়াল করো। পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি, 5 নম্বর প্রশ্ন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে, রাষ্ট্রপতি শাসন যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলি, কত নম্বর ধারা? 356 নম্বর ধারা। এটাও কিন্তু প্রশ্ন আসে, যেটাকে আমরা বলছি প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি। তাহলে এটা যদি হয় তাহলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? 1 মাস, 3 মাস, 2 মাস, 6 মাস? কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর এখানে কি করবে? রাজ্যে রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় পার্লামেন্টের মধ্যে অনুমোদিত হতে হবে 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে। ঠিক আছে, নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে? আচ্ছা, আমাদের ভারতের ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে 3 বার, আর স্টেট এমার্জেন্সি বহু রাজ্য বহুবার হয়েছে, পাঞ্জাবে সব থেকে বেশিবার হয়েছে, তো আরো অন্যান্য রাজ্য রয়েছে তার মধ্যে। নিচের কোন, মণিপুরে যেমন বর্তমানে চলছে স্টেট এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল চলছে। আচ্ছা, নিচের কোন ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে? রাষ্ট্রপতিকে পদচ্যুত করা। আচ্ছা, লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতা মানে কি? লোকসভায় যে সদস্যগুলো আছে যে ক্ষমতা ভোগ করে, রাজ্যসভার সদস্যরা সেই ক্ষমতা
ভোগ করে কোন কোন ক্ষেত্রে। সেম রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে যদি অনাস্থা প্রস্তাব আসে রাষ্ট্রপতির বিরুদ্ধে, তাহলে অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে কিন্তু ভোট হবে এবং ভোটে রাজ্যসভার সদস্যরা ভোট দেবে, লোকসভার সদস্যরা ভোট দেবে। তাহলে এক্ষেত্রে একই ক্ষমতা তারা ভোগ করছে। মুখ্য নির্বাচন কমিশনারকে যদি পদচ্যুত করা হয়, সেখানে কিন্তু লোকসভা রাজ্যসভা তারা ভোট দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি পদচ্যুত করার ক্ষেত্রেও তারা ভোট দেবে লোকসভার সদস্যরা এবং রাজ্যসভার সদস্যরা। এখানে উপরে সবগুলোই কিন্তু উত্তর করতে হবে। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, হাইকোর্টের কোনো বিচারপতি অবসর গ্রহণের পর কোন ক্ষেত্রে নিযুক্ত হতে পারেন না? কোশ্চেন নাম্বার 7, প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও যে হাইকোর্টের কোনো বিচারপতি অবসর গ্রহণ করেছে, তারপর তিনি কোন ক্ষেত্রে নিযুক্ত হতে পারেন না? নিম্ন আদালতের কোনো অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী হিসেবে, কেন্দ্রমন্ত্রী হিসেবে, রাজ্যপাল হিসেবে, রাষ্ট্রদূত হিসাবে কোন ক্ষেত্রে তিনি নিযুক্ত হতে পারবেন না? তাহলে হাইকোর্টের কোনো বিচারপতি যদি রিটায়ারমেন্ট নেয়, তারপরে তিনি কিন্তু নিম্ন আদালতের কোনো অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী হতে পারে না। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তিনি মন্ত্রী হতে পারেন, রাজ্যপাল হতে পারেন, রাষ্ট্রদূত হতে পারেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি যে ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন ধারায় সাহায্যের অনুদানের কথা অনুদানের ব্যবস্থা আছে? কোন আর্টিকেলে সাহায্যের অনুদান কিছু বিশেষ রাজ্যের ক্ষেত্রে, কিছু বিশেষ রাজ্যের ক্ষেত্রে সাহায্য বা অনুদান, সাহায্যের অনুদান, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 274, 275, 278, 279। 274, 75, 78 নাকি 279? তো এখানে আমরা অ্যান্সার করব আর্টিকেল 275, 275 নম্বর ধারা। 275 ধারাতে এই সাহায্যের অনুদানের কথা বলা হয়েছে কিছু বিশেষ রাজ্যের। আচ্ছা, কোন তফসিলে ফর্মস অফ ওয়াথ অ্যান্ড অ্যাফার্মেশন এর উল্লেখ আছে? তো সংবিধানে বর্তমানে তফসিল সংখ্যা কটি আছে? 12টি। এবং 12টি তফসিলের মধ্যে কোন তফসিলে ওয়াথ মানে হচ্ছে শপথ সম্পর্কে বলা হয়েছে? শপথ গ্রহণ, বিশেষ বিশেষ পদ অধিকারী যারা আছে সাংবিধানিক, তাদের শপথ গ্রহণ কোন তফসিলে বলা হয়েছে? তফসিল নাম্বার 11, তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম? তো 12টি তফসিলে কোন তফসিলে কি বলা আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। 12টি তফসিল থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবে। ঠিক আছে, তুমি 5টা যদি পরীক্ষা দাও, দেখবে 3টে 4টে পরীক্ষায় তফসিল থেকে একটা প্রশ্ন এসছে। তুমি যদি 5টি পরীক্ষা দাও, নেক্সট ধরো তোমার রেলের পরীক্ষা দিলে, এনটিপিসি গ্রুপ ডি দিলে, এসএসসি 2টো পরীক্ষা দিয়েছো, রাজ্যের একটা পরীক্ষা দিয়েছো, তো 5টা পরীক্ষায় আমি বলছি অন্তত 3টে পরীক্ষায় তফসিল থেকে একটা করে কোশ্চেন তুমি পাবে। এটা খুব ভাইটাল। প্রথম তফসিলে কি আছে আমি যদি একটু বলে দিই সংক্ষেপে, 12টি তফসিলে কি কি আছে। প্রথম তফসিল ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা আছে। দ্বিতীয় তফসিলে সাংবিধানিক যারা উল্লেখযোগ্য পদ তাদের রয়েছে বেতন ও ভাতা সম্পর্কে, এবং 3 নম্বর তফসিলে এই শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, চতুর্থ তফসিলে রয়েছে রাজ্যসভার আসন ভাগাভাগি। রাজ্যসভায় যে সিটগুলো আছে 250টি, তার মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 238টি হবে, আর 12টি রাষ্ট্রপতি মনোনীত। তো এই যে 238টি আছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, কোন রাজ্য থেকে কটে সিট আছে, তো এই ভাগাভাগি আছে চতুর্থ তফসিলে। পঞ্চম তফসিলে আছে তফসিলি জাতি উপজাতিদের উপর বিশেষ কিছু অ্যাডমিনিস্ট্রেশন এবং নিয়ন্ত্রণ আছে। তারপর তুমি 6 নম্বর তফসিলে যাও, আসাম, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা 4টি রাজ্যের কিছু বিশেষ সুবিধা আছে। সপ্তম তফসিলে কি আছে? সপ্তম তফসিলে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, কিছু কেন্দ্রীয় তালিকাভুক্ত, কিছু রাজ্য,
কিছু যুগ্ম তালিকাভুক্ত, যেমন শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, এই ধরনের কোশ্চেন আসে। তফসিল নম্বর 8 ভাষা সংক্রান্ত বিষয় আছে। ঠিক আছে, 9 রয়েছে ভূমি রাজস্ব, 10 দলত্যাগ বিরোধী আইন, 11 পঞ্চায়েত, 12 পৌরসভা। তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে, তোমাদের প্রত্যেকটা বিষয় মুখস্থ করে নিতে হবে। 12টা তফসিল অন্তত মুখস্থ করলে তুমি, বললাম তো, একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ভারতের সংবিধানের আর্টিকেল 33 সংসদকে কি বিষয়ে ক্ষমতা দান করে? মৌলিক অধিকারের ক্ষমতা দেয়, মার্শাল প্রণয়ন করে, জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেয়, সশস্ত্র বাহিনী সম্পর্কিত মৌলিক অধিকারগুলির উন্নতিকরণ। তো এখানে আমরা আর্টিকেল 33 মানে মৌলিক অধিকারের মধ্যেই আছে, মৌলিক অধিকারের মধ্যেই এইগুলোর অন্তর্ভুক্ত আছে। এবং এখানে মৌলিক অধিকারের ক্ষমতা ওইভাবে আর্টিকেল 33 ওইভাবে নয়, মৌলিক অধিকার শুধু 33 আর্টিকেলে নেই, আর্টিকেল 12 থেকে 35 টোটালটাই আছে মৌলিক অধিকার। আর্টিকেল 12 থেকে 35 টোটালটা। জরুরি অবস্থার ঘোষণা নেই বা মার্শাল প্রণয়ন করে নেই, এখানে অপশন ডি যারা করবে উত্তর সঠিক হবে। সশস্ত্র বাহিনী সম্পর্কিত মৌলিক অধিকারগুলির উন্নতিকরণ সম্পর্কে আর্টিকেল 33-এ বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 11 জেলা জজের নিয়োগ, বদলি বা পদোন্নতির বিষয়ে কে সিদ্ধান্ত নিয়ে থাকেন? জেলা জজ যেগুলো হয় বা জেলার যে বিচারক হয় তাদের নিয়োগ কিভাবে হবে, ট্রান্সফার কিভাবে হবে বা পদোন্নতি প্রমোশন কি হবে, সেই সিদ্ধান্ত কে নেবে? রাজ্যপাল, রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি মুখ্যমন্ত্রী? এখানে উত্তর কি হবে? তো জেলা জজের নিয়োগ, বদলি, পদোন্নতি বিষয় সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্যপাল। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, রাজ্যপাল অ্যান্সার এখানে সঠিক হবে। কোশ্চেন নাম্বার 12 জেলার সর্বোচ্চ আদালত কোনটি? জেলা সর্বোচ্চ আদালত কোনটি? জেলা জজের আদালত, মুন্সিফ আদালত, হাইকোর্ট, কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 12 প্রত্যেকে অ্যান্সার করবে, সঠিক উত্তর এখানে কি হবে? জেলা সর্বোচ্চ আদালত কোনটি? জেলা, রাজ্য যদি বলে হাইকোর্ট, আর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাহলে জেলার সর্বোচ্চ আদালত জেলা জজের আদালত। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে হাইকোর্ট হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আদালত। ঠিক আছে, রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন? প্রধান সচিব, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি বিধানসভার স্পিকার? রাজ্যপাল কার পরামর্শে এখানে মুখ্য সচিব তাকে নিযুক্ত করবেন? মুখ্যমন্ত্রীর নির্দেশে। অপশন সি যারা করছে উত্তর তোমাদের সঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। বর্তমান পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে? বর্তমান পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে? জেলার সংখ্যা কয়টি আছে পশ্চিমবঙ্গে? উত্তর হবে 23টি। 23টি জেলা আছে। অপশন ডি যারা করছে উত্তর সঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্ব অনুমতি আবশ্যক? বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যপাল। বিধানসভায় যদি অর্থ বিল ওঠে তো অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্ব অনুমতি আবশ্যক? যেমন আমরা কেন্দ্রে বলি যে লোকসভায় অর্থ বিল ওঠার আগে কার অনুমতি প্রয়োজন আছে? রাষ্ট্রপতির অনুমতি কিন্তু নেওয়া আবশ্যক। অর্থ বিল তোলার আগে রাষ্ট্রপতি পারমিশন নিতে হবে। ঠিক আছে, তো রাজ্যে বিধানসভা অর্থ বিল ওঠার আগে কার অনুমতি নিতে হবে? উত্তর কি হবে? তাহলে কেন্দ্রে রাষ্ট্রপতি হলে রাজ্যে রাজ্যপাল হবে। ঠিক আছে, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো পদগুলো মাথায় রাখতে হবে। ভারতের প্রথম ব্যক্তি যদি বলা হয় তিনি হবে রাষ্ট্রপতি প্রথম, তারপর অর্থাৎ রাষ্ট্রপতি প্রথমে আছে, তারপর প্রধানমন্ত্রী আছে। যদিও ক্ষমতার বিষয়ে ব্যাপারটা প্রধানমন্ত্রী বেশি ক্ষমতা ভোগ করে, কিন্তু সবকিছু বিল পাশ হওয়ার পর কিন্তু রাষ্ট্রপতি সাইন করতে হবে, নয়তো বিলটা অ্যাক্ট হবে না, আইন হবে না। তো এখানে আমরা যেটা দেখলাম যে বিধানসভা অর্থ বিল উত্থাপনের জন্য
রাজ্যপালের পূর্ব অনুমতি আবশ্যক। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারতের নির্বাচন কমিশন তৈরি হয় কবে? এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন। নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছিল ভারতে? 1947 সালে, 50 সালে, 1991 নাকি 1994 সালে? ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়? উত্তর কি করবে? নির্বাচন কমিশন গঠিত হয় 1950 সালে। 1950 সালের 25শে জানুয়ারি। আমরা একটা ডে বলি যে ন্যাশনাল ভোটার ডে কবে পালিত হয়? কি বলি? ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস। ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি পালন করা হয়। তার কারণ কি? কারণ হচ্ছে 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। 1950 সালের 25শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয় এবং ভারতে এই 25শে জানুয়ারির দিনটা আমরা জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করে থাকি। খেয়াল রাখতে হবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? আচ্ছা, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার তিনি ছিলেন কে? সুকুমার রায়। আর এখানে কোশ্চেনটা হচ্ছে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের? প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার নাম হচ্ছে অপশন এ ভিএস রমা দেবী। অপশন এ যারা করছো তো তোমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কত নম্বর ধারা অনুসারে? তো নির্বাচন কমিশন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন একের পর এক এসছে। নির্বাচন কমিশন কবে গঠিত হয় যেমন প্রশ্ন পরীক্ষায় এসছে। নির্বাচন কমিশন কত নম্বর ধারা অনুসারে গঠিত হয় বা কোন ধারায়, সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্বাচন কমিশন গঠিত হয় আর্টিকেল 324 324 নম্বর ধারা অনুসারে। 324 নম্বর ধারা, আর্টিকেল 324 মনে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? রাজীব কাপুর, SY কুরেশি, রাজীব কুমার, জ্ঞানেশ কুমার। উত্তর কি হবে? প্রত্যেকে বলবে। তো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তিনি কিন্তু ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই তো বেশি দিন হয়নি, কয়েক মাসের মধ্যেই। রাজীব কুমার ছিলেন, তিনি চেঞ্জ হয়ে গেছে। তাহলে মুখ্য নির্বাচন কমিশনার বর্তমান জ্ঞানেশ কুমার। 6 বছরের জন্য কিন্তু নিযুক্ত হয়। পরবর্তী কোশ্চেন আমরা আসছি। ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি স্পোক আছে? স্পোক কতগুলি থাকে? মানে সেই ভারতের যে পতাকা যদি আঁকা হয়, আমি জাস্ট একটা তোমাদের এমনি একটা ছবি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা এরকম অশোক স্তম্ভ, অশোক চক্র থাকে। এখানে কতগুলো স্পোক থাকে? এরকম আমরা কতগুলো থাকে? 24টি থাকে। ঠিক আছে, তো ভারতের জাতীয় পতাকার রেশিওটা কি হয়? জাতীয় পতাকার নকশাকার কে ছিল? পিঙ্গালি ভেঙ্কায়া। এটা একটা কোশ্চেন হয়। জাতীয় পতাকার রেশিওটা হচ্ছে 3:2। 3:2 অনুপাত। দৈর্ঘ্য হবে 3, প্রস্থ হবে 2, অর্থাৎ 3 মিটার হলে প্রস্থ 2 মিটার, দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে প্রস্থ 2 সেন্টিমিটার, এইভাবে হয়। ভারতের কোন দিবসটি কনস্টিটিউশন ডে হিসেবে পরিচিত? কোন দিবস সংবিধান দিবস হিসেবে পরিচিত? দেখো, কোশ্চেনগুলো আমাদের সবই জানা, তাই তো? এগুলো কিন্তু সহজ কোশ্চেন, পরীক্ষায় আসে, এসছে অলরেডি। এসএসসি সিএইচএসএল এসছে। এসএসসিতে এসছে মানে এই নয়
যে রেলে আসবে না কোশ্চেনটি, বা তুমি বলতে পারবে না যে রাজ্যের পরীক্ষায় তাহলে মনে হয় আসবে না এসএসসিতে এসছে, মানে সমস্ত পরীক্ষা আছে এই কোশ্চেনগুলো। ঠিক আছে, সমস্ত পরীক্ষায় থাকে এবং এটা আমরা জানি 26শে নভেম্বর হয়ে যাবে। আমরা কি জানি 26শে নভেম্বর 1949 সালে সংবিধানটা কমপ্লিট হয়, সংবিধান গৃহীত হয়, সংবিধান গৃহীত হয়, যার ফলে এই তারিখটা হচ্ছে স্মরণীয় সংবিধান দিবস হিসেবে ভারতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে করেন? ভারতের জাতীয় পতাকার নকশা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। বাংলাদেশেরটা কে করেন? সিএইচএসএল আসা প্রশ্ন, প্রত্যেকে একটু খেয়াল করো। জাতীয় পতাকার নকশা বাংলাদেশের, কোশ্চেনটা এসছে পরীক্ষায়। ঠিক আছে, কে করেন? উত্তর কি হবে? নন্দলাল বোস, কাজী নজরুল ইসলাম, কামরুল হাসান, অপশন ডি জিয়াউর রহমান। উত্তর কি করবে এখানে? উত্তর হবে কামরুল হাসান, অপশন সি এখানে সঠিক উত্তর আছে, তোমরা একটু জেনে রাখো। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা আসছি। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের জন্য শ্রদ্ধা হলো আমাদের কি? সকল নাগরিকের মৌলিক অধিকার, প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য। কোশ্চেনটির অ্যান্সার কি করবে? জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের জন্য শ্রদ্ধা, এটা আমাদের প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার নয়, প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য নয়, মৌলিক কর্তব্য। ঠিক আছে, এটা খেয়াল রাখো। পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। জাতীয় পতাকার যে চক্র আমরা বলছিলাম অশোক চক্র, এখানে কোন রং আছে? কি রং ব্যবহার করা হয়? কালো, সাদা, নেভি ব্লু নাকি ব্লু? দেখো, ব্লু অনেক রকমের, শুধু মানে নীল, আর হচ্ছে নেভি ব্লু, মানে আরো একটু ডিপ নীল আর কি, নেভি ব্লু। তো এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। আমরা এই যে নীলটা এখানে দেখাচ্ছি, এটা কিন্তু শুধু ব্লু, শুধু নীল, এটা নেভি ব্লু নয়, এটা আর একটু ডিপ হলে সেটা নেভি ব্লু হবে। নেভি ব্লু এখানে উত্তর হয়ে যাবে, অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় সংহতি দিবস এটি কবে পালিত হয়? ন্যাশনাল তোমার হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস বা জাতীয় সংহতি দিবস, রাষ্ট্রীয় ঐক্যতা দিবসও বলা হয়, এটি কবে পালিত হয়? এসএসসি গ্রুপ ডিতে এসছে, আরআরবি, পিএফ আর পিএসএফ পরীক্ষায় এসছে প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 25, অ্যান্সার হবে 31শে অক্টোবর, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা হোমওয়ার্ক দিয়ে আজকের আলোচনা এন্ড করছি, যে ভারতের মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হচ্ছে কোন দেশ থেকে। এই 26 কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত আসছে, সংবিধান থেকে তোমার কতটুকু ধারণা আছে তুমি বুঝতে পারবে। যদিও কোশ্চেনগুলো বেশিরভাগটা সহজ ছিল। ঠিক আছে, তো সংবিধানটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, অনেকে এই জায়গাটা গুরুত্ব দেয় না। 1 নাম্বার হলেও তোমাকে পড়তে হবে, এবং আমাদের সংবিধান শুধু পরীক্ষার জন্য পড়তে হবে তা নয়। আমরা ভারতীয়, সংবিধানের উপর দেশ চলছে, বর্তমান দেশের পরিস্থিতিটা তোমাকে বুঝতে গেলে সংবিধানটা পড়তে হবে, যে সাংবিধানিকভাবে চলছে কি চলছে না। সংবিধান পড়াটা আমাদের কিন্তু এখন অবশ্যই, এখন বলে না, সংবিধানের উপর যেহেতু দেশ চলছে, সংবিধানটা পড়া বা সংবিধান সম্পর্কে জানাটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।